নমস্কার। তো সম্প্রতি ককরোচ জনতা পার্টি সিজেপি এটাকে নিয়ে সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে এটি একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসাবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক শক্তি হিসাবে দেখছেন। এর ফলে সাধারণ মানুষের মনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে যে সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টি কি নির্বাচনে লড়তে পারবে? তারা কি ককরোচ প্রতীক পাবে? যদি বিএসপি অর্থাৎ বহুজন সমাজবাদী পার্টি হাতি প্রতীক পেতে পারে, তাহলে সিজেপি কেন ককরোচ প্রতীক পাবে না? বিভিন্ন রকমের কোশ্চেন মানুষের মনে আসছে। স্বাভাবিক, আসাটাও স্বাভাবিক। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে ভারতীয় নির্বাচন ব্যবস্থার ইতিহাস, সংবিধান, নির্বাচন কমিশনের ক্ষমতা, রাজনৈতিক দলকে রেজিস্টার করার যে প্রক্রিয়া, প্রতীক বন্টনের যে নীতি, সেই সম্পর্কে আমরাকে বিস্তারিত আলোচনা করাটা প্রয়োজন। ভারতবর্ষের স্বাধীনতার পর 26শে জানুয়ারি 1950 সালে সংবিধান কার্যকর হয় এবং সংবিধানের অনুচ্ছেদ 324 অনুযায়ী ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়। 25শে জানুয়ারি 1950-এ নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন মাননীয় সুকুমার সেন মহাশয়। তার নেতৃত্বেই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক যে নির্বাচন সেটা অনুষ্ঠিত হয়েছিল। প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 25শে অক্টোবর 1951 সালে থেকে 21শে ফেব্রুয়ারি 1952 সাল পর্যন্ত চলেছিল। সেই সময় প্রায় 17.3 কোটি ভোটার ছিল এবং টোটাল জনসংখ্যা সেই সময় ছিল 36 কোটির মতো। তার মধ্যে 17.3 কোটি ভোটার ছিল এবং এই ভোটারদের মধ্যে 85% মানুষ নিরক্ষর ছিল, অর্থাৎ পড়াশোনা জানতো না। ফলে নির্বাচন কমিশনের কাছে একটা বড় সড়ো চ্যালেঞ্জ ছিল যে সাধারণ মানুষ কিভাবে দল বা প্রার্থীকে চিনবে। সেই সমস্যার সমাধান হিসাবেই নির্বাচন কমিশন প্রতীকী ব্যবস্থার সূচনা করে। ভারতে সংবিধানে পলিটিক্যাল পার্টি শব্দটি সরাসরি উল্লেখ নেই, তবে অনুচ্ছেদ 19(1) নাগরিকদের একটা মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট দেয় যে সংগঠন বা সমিতি গঠনের একটা মৌলিক অধিকার প্রদান করে, আর্টিকেল 19, যার ভিত্তিতেই রাজনৈতিক দলকে গঠন করা যায়। অন্যদিকে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট 1951 এর সেকশন 29A রাজনৈতিক দলকে রেজিস্টার করা হয় আইনি ভিত্তি প্রদান করে, অর্থাৎ ভারতে যে কোনো নাগরিক আইন মেনে রাজনৈতিক দল গঠন করতে পারে। সেটা আমিও করতে পারি, আপনিও করতে পারেন, এবং নির্বাচন কমিশনের কাছে রেজিস্টার করার জন্য আবেদন করতে পারেন। কোনো রাজনৈতিক দল গঠনের পর প্রতিষ্ঠার 30 দিনের মধ্যে নির্বাচন কমিশনের কাছে আবেদন করতে হবে। দলীয় সংবিধান, কমপক্ষে 100 সদস্যের তথ্য, সাংগঠনিক কাঠামো, ব্যাংক অ্যাকাউন্ট, কার্যালয়ের ঠিকানা এবং জাতীয় সংবিধানের প্রতি আনুগত্য, এই সমস্ত ঘোষণা জমা দিতে হয়। এরপর নির্বাচন কমিশন জনসাধারণের কাছে ব্যাপারটাকে জানায়, যেটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, এবং যদি জনসাধারণের কোনো আপত্তি থাকে সেটা তারা শোনে এবং তারপর সব কিছু যদি সন্তোষজনক হয়, অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে সব কিছু যদি সন্তোষজনক হয়, স্যাটিসফ্যাক্টরি হয়, তখন নির্বাচন কমিশন ওই দলটিকে রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি হিসাবে নিবন্ধিত করে। বর্তমান ভারতে প্রায় 2800-র মতো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে, কিন্তু তাদের মধ্যে খুব কম সংখ্যক দলই রাজ্য বা জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ দল নিবন্ধিত হওয়া আর স্বীকৃত রাজনৈতিক দল হওয়া সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সাংবিধানিক প্রতীকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আইন সেটা হলো ইলেকশন সিম্বল রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। 1968 সালে নির্বাচন কমিশন এই ঐতিহাসিক আদেশ জারি করে এবং এর মাধ্যমে নির্বাচনীর যে প্রতীক সেটাকে দুটো ভাগ করে, একটাকে রিজার্ভড সিম্বল অর্থাৎ সংরক্ষিত প্রতীক এবং আরেকটা হলো ফ্রি সিম্বল অর্থাৎ মুক্ত প্রতীক।
রিজার্ভ সিম্বল হলো এমন প্রতীক যা কোনো স্বীকৃত জাতীয় বা রাজ্য দলের জন্য স্থায়ীভাবে সংরক্ষিত থাকে, যেমন বিজেপির পদ্ম, কংগ্রেসের হাত, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল, সিপিআইএমের কাস্তে হাতুড়ি, বিএসপি এর হাতি। অন্যদিকে ফ্রি সিম্বল হলো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত সাধারণ প্রতীক, যা স্বীকৃত এমন দল বা নির্দল প্রার্থী ব্যবহার করতে পারেন। এখন এখানে প্রশ্ন আসে যে বিএসপি হাতি প্রতীক পেল, তাহলে ককরোচ জনতা পার্টি কি ককরোচ প্রতীক নিয়ে ভোটে দাঁড়াতে পারবে, প্রার্থী দিতে পারবে, বা কোনো গণতান্ত্রিক ইয়েতে অংশগ্রহণ করতে পারবে? বহুজন সমাজবাদী পার্টি অর্থাৎ বিএসপি 14 এপ্রিল 1984 সালে কানশিরামের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। দলটি উত্তরপ্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে দ্রুত রাজনৈতিক ভিত্তি গড়ে তোলে। নির্বাচনী সাফল্যের মাধ্যমে দলটি প্রথমে রাজ্য দল এবং পরে জাতীয় দলের স্বীকৃতি অর্জন করে। এর ফলে হাতি প্রতীকটি বিএসপির সংরক্ষিত প্রতীক হয়ে যায়। একবার কোনো প্রতীক সংরক্ষিত হয়ে গেলে অন্য কোনো দল ওই প্রতীককে আর ব্যবহার করতে পারবে না। এখানে একটা প্রশ্ন আসছে, তাহলে ককরোচ জনতা পার্টিকে ঘিরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিতর্ক শুরু হয়। অনেকেই মনে করে যে যদি বিএসপি হাতি প্রতীক পেতে পারে তাহলে সিজেপি ককরোচ প্রতীক কেন পাবে না? বাস্তব বিষয়টা অতি সহজ নয়। নির্বাচন কমিশন বর্তমানে নতুন প্রাণীভিত্তিক প্রতীক বরাদ্দের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক। আইনগত কোথাও অ্যানিমাল সিম্বল নিষিদ্ধ লেখা না থাকলেও 1990-এর দশক থেকে কমিশন একটি নীতিগত অবস্থান গ্রহণ করে যে নতুন করে কোনো পশু পাখি বা জীবন্ত প্রাণীকে প্রতীক হিসাবে অনুমোদন দেওয়া হবে না। এই নীতিগত পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রাণী অধিকার আন্দোলনের। প্রাণী কল্যাণ সংস্থাগুলি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করে যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রচারে জীবন্ত প্রাণী ব্যবহার করছে, যার ফলে প্রাণীদের উপর নির্যাতন অপব্যবহার বাড়ছে। বিশেষ করে তৎকালীন প্রাণী অধিকার কর্মী ও পরবর্তীকালে কেন্দ্রীয় মন্ত্রী মেনকা গান্ধী নির্বাচন কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করেছিলেন। অভিযোগ ছিল যে কিছু রাজনৈতিক দল নিজেদের প্রতীকের প্রচারে জীবন্ত প্রাণী ব্যবহার করছে, যা নির্বাচন আইনের কল্যাণ পরিপন্থী নয়। এই প্রেক্ষাপটে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার টি.এন. সেশন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং নতুন প্রাণীভিত্তিক প্রতীকের অনুমোদন দেওয়ার থেকে কঠোরভাবে অবস্থান গ্রহণ করে। ফলে আজ বিএসপি এর হাতি বা ফরওয়ার্ড ব্লকের বাঘ, কিছু আঞ্চলিক দলের সিংহ ও অন্যান্য প্রাণীভিত্তিক প্রতীক থাকলেও সেগুলি মূলত ঐতিহাসিক কারণে টিকে আছে। এগুলো নতুন বরাদ্দ নয়, বরং বহু বছর আগে সংরক্ষিত হওয়া প্রতীক। বর্তমানে নির্বাচন কমিশনের ফ্রি সিম্বল লিস্টের মধ্যে দৈনন্দিন ব্যবহারযোগ্য বস্তু, যন্ত্রপাতি, গৃহস্থালির সামগ্রী ও অন্যান্য নিরপেক্ষ চিহ্ন রাখা হয়। 2025 সালে এয়ার কন্ডিশন, বেলুন, কেক, ডাস্টবিন, গ্রেপস অর্থাৎ আঙুর, ফ্রাইং প্যান, টুথব্রাশ, টিভি রিমোটের মতো প্রতীক থাকলেও কোনো নতুন প্রাণীভিত্তিক প্রতীক নেই। এই প্রেক্ষাপটে ককরোচ জনতা পার্টি যদি ভবিষ্যতে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হয় এবং ককরোচ প্রতীকের দাবি করে, তাহলে নির্বাচন কমিশন তা অনুমোদন করবে এমন সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম। কারণ ককরোচ বর্তমানে ফ্রি সিম্বল তালিকায় নেই। নতুন প্রাণীভিত্তিক প্রতীক অনুমোদনের ক্ষেত্রে কমিশনের কিন্তু দীর্ঘদিনের নীতির সঙ্গে একটি সাংঘর্ষিক। তাই সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের এই ক্ষমতা সুপ্রিম কোর্টও স্বীকৃতি দিয়েছে। 1985 সালে কানাইয়া লাল ওমর ভার্সেস আর.কে. ত্রিবেদী মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে রায় দেয় যে নির্বাচন কমিশন অনুচ্ছেদ 324-এর অধীনে নির্বাচনী প্রতীক বণ্টন ও পূর্ণ ক্ষমতা রাখে নিয়ন্ত্রণে। ফলে জনস্বার্থ, প্রশাসনিক সুবিধা এবং নির্বাচন পরিচালনার প্রয়োজন অনুসারে কমিশন প্রতীক সংক্রান্ত নীতি নির্ধারণ করতে পারে। রাজ্য দলের স্বীকৃতি পেতে হলে কোনো দলকে একটি নির্দিষ্ট ভোট ও আসনের মানদণ্ড পূরণ করতে হয়। একইভাবে জাতীয় দলের মর্যাদা অর্জনের জন্য একাধিক রাজ্যে রাজনৈতিক উপস্থিতি, নির্দিষ্ট শতাংশ ভোট এবং লোকসভায় নির্দিষ্ট সংখ্যক আসন পাওয়া প্রয়োজন। ফলে সিজেপি এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রতীক নয়, বরং সংগঠন গড়ে তোলার, ভোটার ভিত্তি তৈরি করা, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা ও নির্বাচনী সাফল্য অর্জন করা। সবশেষে বলা যায় যে ককরোচ জনতা পার্টি বর্তমানে একটি সামাজিক রাজনৈতিক প্রতিবাদী প্ল্যাটফর্ম। স্বীকৃত রাজনৈতিক দল নয়। ভারতের সংবিধানে তাদের রাজনৈতিক দল গঠনের অধিকার দিলেও নির্বাচন সফল হতে গেলে দীর্ঘ সাংগঠনিক ও রাজনৈতিক পথ অতিক্রম করতে হবে। বিএসপি এর হাতি প্রতীক ইতিহাস ও রাজনৈতিক সাফল্যের ফল। অন্যদিকে সিজেপি এর ককরোচ
প্রতীক পাওয়ার সম্ভাবনা বর্তমান নির্বাচন কমিশনের নীতির কারণে অত্যন্ত সীমিত এবং সম্ভাবনা নেই বললেই চলে। তাই ভবিষ্যতে সিজেপি সাফল্য নির্ভর করবে তার সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তাকে বাস্তব রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করতে পারে কিনা তার উপর। যদিও এই আলোচনাটা সম্পূর্ণ শিক্ষামূলক, এই আলোচনার পিছনে অন্য কোনো রাজনৈতিক দলকে ছোট বা বড় করা ব্যাপার থাকেনি, শুধুমাত্র শিক্ষামূলক আলোচনা এখানে করা হয়েছে। ধন্যবাদ।